আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে গতিবিদ্যার আজকের লেকচারে স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রাসের গতি বা মোশন অফ এ প্রজেক্টাইল। তো তোমরা এতদিনে 9-10-এ যেই গতিগুলো সম্বন্ধে আইডিয়া পেয়েছো সেটা ছিল মূলত একমাত্রিক গতি। ঠিক আছে, মানে ধরো একদিকে গাড়ি চলতেছে, ঠিক আছে, গাড়ি এত কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে রাস্তা দিয়ে, কিংবা ধরো বাঘ আর হরিণ দৌড়াইতেছে, এই ধরনের ম্যাথ তোমরা করছো না? তো এই গতিগুলা কি ছিল? মূলত একমাত্রিক গতি ছিল। বা ধরো একটা বস্তুকে খাড়া নিচের দিকে ফেলে দেওয়া হলো, এটাও কি একমাত্রিক গতি। মানে মানে উলম্ব গতি, আরেকটা ছিল অনুভূমিক বরাবর গতি। হয় উলম্ব বরাবর গতি অথবা অনুভূমিক বরাবর গতি ছিল। তো এই গতিগুলো ছিল একমাত্রিক গতি। এখন আমরা যেই গতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাসের গতি। এটা মূলত দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, তার মানে কি এর দুইটা মাত্রা থাকবে, মানে এর এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর গতি থাকবে। যেমন মনে করো যে আমি একটা বলকে আমি হচ্ছে এভাবে নিক্ষেপ করলাম, ঠিক আছে, অনুভূমিকের সাথে একটা কোণ করে নিক্ষেপ করলাম। ঠিক আছে, আমরা যে বলকে আমরা আমাদের যে সবসময় বলকে খাড়া উপরের দিকেই নিক্ষেপ করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? ধরলাম যে অনুভূমিকের সাথে আলফা কোণ করে একটা বলকে আমি নিক্ষেপ করলাম। তো সেই বলটা ধরলাম গিয়ে হচ্ছে আমার এই জায়গায় গিয়ে পড়লো। ঠিক আছে, এই জায়গায় গিয়ে আমার বলটা পড়লো। তো এই যে আমরা গতিপথটা পাইলাম, এই জিনিসটাই হচ্ছে মূলত প্রাসের গতি। তো দেখো এখানে কি বলছে, কোনো বস্তুকে অনুভূমিকের সাথে আলফা তির্যক কোণে, মানে এটা একটা আলফা হচ্ছে অনুভূমিকের সাথে সূক্ষ্ম কোণে, ঠিক আছে, মানে তির্যক কোণে ভিনট বেগে নিক্ষেপ করা হলে এই বস্তুকে প্রাস বলে। ভিনট হচ্ছে যে কোনো আদি বেগ, ঠিক আছে, আদি বেগ আমরা ইউ ধরছিলাম, প্রাসের ক্ষেত্রে আমরা এটাকে ভিনট ধরবো। এই যে কোনো একটা বস্তু, সাপোজ এই বস্তুটাকে আমরা অনুভূমিকের সাথে আলফা কোণে ভিনট বেগে নিক্ষেপ করছি, ফলে বস্তুটা এই জায়গায় যেয়ে পৌঁছাইছে। তো এই যে গতিপথটা আমরা পাইছি সেটা হচ্ছে আমাদের প্রাসের গতি। তো এখানে আমাদের বিভিন্ন সূত্র দেওয়া আছে, আমরা এই সূত্রগুলো দেখব কিভাবে আসছে, এবং এই সবগুলো সূত্রই হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, পরীক্ষার জন্য। আচ্ছা, তো আমরা যে নর্মালি ভেক্টর পড়ছিলাম, ভেক্টরে আমাদের কি ছিল? ভেক্টরে আমাদের একটা উপাংশ ছিল। তো সেই উপাংশটাকে আমরা কি করতাম, মানে আমাদের উপাংশ না, আমাদের ধরো এরকম একটা ইনক্লাইন্ড লাইন যদি থাকে ভেক্টরে, তো ইনক্লাইন্ড এই লাইনটাকে আমরা কি দুইটা উপাংশে ভাগ করতাম না? মনে আছে? একটা হচ্ছে আমার অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। ধরো এটা আমাদের আলফা কোণে আছে, তো এটা যদি আমার আর ভেক্টর হয়, ঠিক আছে, তাহলে এটা কি ছিল? এটা ছিল আর কজ আলফা, আর এই পাশে ছিল আমার কি আর সাইন আলফা। তো দেখো আমরা যে প্রাসের গতির যে অঙ্কগুলা করব, তো প্রাসের গতি কি দ্বিমাত্রিক গতি। তার মানে কি এই যে কোণ করে আমরা নিক্ষেপ করলাম, এই কোণটাকে আমরা কি করব? দুইটা উপাংশে ভাগ করব। এই যে দুইটা উপাংশে ভাগ করছি, এটাই হচ্ছে প্রাসের দুইটা মাত্রাকে নির্দেশ করতেছে। ঠিক আছে, তো দেখো এখানে এই কথাটাই বলছে যে প্রাসের গতি দ্বিমাত্রিক হয়, গতির সূত্রগুলো সরাসরি এখানে ব্যবহার করা যায় না। গতির সূত্র কোনগুলো? যেই সূত্রগুলো আমরা 9-10-এ শিখছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রগুলো আমরা সরাসরি প্রাসে ব্যবহার করতে পারবো না, যেহেতু প্রাস একটা দ্বিমাত্রিক গতি। কিন্তু প্রাসের দ্বিমাত্রিক গতিকে দুটি একমাত্রিক গতি, আনুভূমিক গতি ও উলম্ব গতির সমন্বয়ে প্রকাশ করতে পারি। তারপরে আমরা যখন আনুভূমিক আর উলম্ব গতিতে প্রকাশ করব, সেইখানে আমরা ওই গতির সমীকরণগুলোই ইউজ করবো, যে এই সমীকরণগুলো আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে শিখছি। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের এরকম বলছে। তো দেখো এই প্রাসটাকে যদি আমরা একদম ইনিশিয়াল বিন্দু থেকে, ধরো একটা বস্তুকে আমরা ইনিশিয়াল বিন্দু থেকে একদম ভিনট আদি বেগে নিক্ষেপ করছি, অবশ্যই কি অনুভূমিকের সাথে আলফা কোণে, তাহলে এর এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর যে বেগটা সেটা কি হবে? ভিনট কজ আলফা, এটা তোমরা জানো। আর ওয়াই অক্ষ বরাবর বেগটা কি হবে? ভিনট সাইন আলফা। তো প্রাসটাকে যদি আমরা নিক্ষেপ করি, প্রতি মুহূর্তে প্রাসের বেগ হবে, ধরো যে কোনো একটা বিন্দুতে আমি প্রাসের বেগ নির্ণয় করতে চাইলাম, ঠিক আছে, ধরো এই বিন্দুতে যদি আমরা প্রাসের বেগ নির্ণয় করতে চাই, এই বিন্দুতে আমরা কি করব? এই বিন্দুতে হচ্ছে আমরা একটা স্পর্শক এঁকে দিব, ঠিক আছে, এই যে এরকম করে একটা স্পর্শক এঁকে দিব, এটাই হবে এই পার্টিকুলার বিন্দুতে ওই বস্তুটার বেগ। ঠিক আছে, যেমন এই বিন্দুতে এই বিন্দুর উপরে একটা স্পর্শক। তো একইভাবে এভাবে করব, এটা কি একটা যে কোনো ডিস্টেন্স এক্স
ধরো অনুভূমিক বরাবর, ধরো এখানে আমার এই বিন্দুতে আমার বেগটা চাইছে, তার মানে এই বিন্দুটা আমরা কিভাবে নির্দেশ করতে পারি, এই বিন্দুটা নির্দেশ করতে পারি এটা অনুভূমিক বরাবর এক্স ঘর ডানে আর উলম্ব বরাবর ওয়াই ঘর উপরে, ঠিক আছে। এই বিন্দুতে বেগ, তো এই বিন্দুতে বেগটা আমরা কীভাবে নির্ণয় করব সেটা অবশ্যই আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব। এই সূত্রগুলো আমরা একটু পরে দেখতেছি। তো দেখো এখানে কি বলছে যে প্রাসের এক্স অক্ষে গতি। তো দেখো নিক্ষিপ্ত হওয়ার পর থেকে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত প্রাসের উপর অভিকর্ষ ছাড়া আর কোনো বল ক্রিয়া করে না। হ্যাঁ, যখন আমরা একটা বস্তুকে নিক্ষেপ করছি, একটা বস্তুকে যখন নিক্ষেপ করছি এইভাবে যখন নিক্ষেপ করছি তখন সে কি এইভাবে যে পড়ছে, তো এর উপর অভিকর্ষের একটা প্রভাব অবশ্যই আছে, ঠিক আছে। তো অভিকর্ষ ছাড়া কিন্তু আর কোনো বল এখানে নাই। যেহেতু অভিকর্ষ ছাড়া আর কোনো বল নাই, আর অভিকর্ষ বল কোন বরাবর ক্রিয়া করে, অবশ্যই লম্ব বরাবর ক্রিয়া করে। তার মানে কি অভিকর্ষ বলের দিক ওয়াই অক্ষের নিচের দিকে, যেহেতু ওয়াই অক্ষের নিচের দিকে বা উলম্ব বরাবর, তার মানে কি এক্স অক্ষ বরাবর আমাদের কোনো ত্বরণ নাই, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো আমাদের যখন আমরা প্রাসের গতি চিন্তা করব তখন এক্স অক্ষ বরাবর প্রাসের বেগ হচ্ছে অবশ্যই কি ধ্রুবক, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর প্রাসের বেগ হচ্ছে ধ্রুবক, এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। এক্ষেত্রে এ কি কনস্ট্যান্ট, ওকে। এক্স অক্ষ বরাবর এ হচ্ছে কনস্ট্যান্ট, আর ওয়াই অক্ষ বরাবর আমার ত্বরণ কী হবে, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হবে আমাদের জি, ঠিক আছে। জি আমরা যেহেতু উপরের দিকে নিক্ষেপ করতেছি তাই বলতে পারি যে মাইনাস জি, ঠিক আছে। এখন আমরা এই সূত্রগুলা দেখার আগে এই যে সর্বাধিক উচ্চতা, বিচরণকাল, আনুভূমিক পাল্লা, সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে প্রয়োজনীয় সময়, তারপরে এই যে এখানে যে সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রগুলো দেখার আগে আমরা হচ্ছে প্রাসের কিছু নর্মাল বেসিক কনসেপ্ট সম্বন্ধে জেনে নিই, ঠিক আছে। তো দেখো আমরা মনে করি যে একটা বস্তু, সাপোজ আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা চিন্তা করি, এটা আমাদের সাপোজ ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমার কি এক্স অক্ষ, ঠিক আছে। একটা বস্তু সাপোজ মনে করো এখানে আছে, একটা বল আছে। তো এই বলটাকে, আচ্ছা প্রাসের গতি বোঝার জন্য আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারি। দেখো তোমরা অবশ্যই ক্রিকেট বা ফুটবল খেলা দেখছো, তো দেখো না যে ক্রিকেট খেলায় যখন একটা ব্যাটসম্যান ছক্কা মারে, ঠিক আছে, আমরা খেয়াল করছো কি না, একটা ব্যাটসম্যান যখন ছক্কা মারে তখন দেখায় না যে ছক্কার ডিস্টেন্স, এই যে এরকম একটা কার্ভ দেখায় না, ছক্কার এখানে সাপোজ একটা ডিস্টেন্স থাকে ধরো 80 মিটার, ঠিক আছে। আবার বল, এখন যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, তোমরা অবশ্যই জিনিসগুলা যদি ক্রিকেট খেলা দেখে থাকবে যে এইখানে ধরো একটা সার্টেন হাইট উঠছে ধরো 15 মিটার, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আমরা পাইছি এটা কিন্তু মূলত প্রাসের গতি। একটা ব্যাটসম্যান যখন 6 মারে তখন কি ব্যাটসম্যানের একটা নির্দিষ্ট আদিবেগ থাকে, মানে বলটাকে যে মারছে ওই বলের একটা নির্দিষ্ট আদিবেগ থাকে ভিনট। এখন সে অবশ্যই একটা কোণ করে মারছে অনুভূমিকের সাথে আলফা, ফলে সে একটা সার্টিন ডিস্টেন্স যে পড়ছে, এই সার্টিন ডিস্টেন্সটা হচ্ছে 80 মিটার। এইটাই মূলত এখানে যে আনুভূমিক পাল্লা আর, ঠিক আছে, আরটা হচ্ছে 80 মিটার। আর এটা সর্বাধিক কত উচ্চতায় উঠছে, এইচটা হচ্ছে আমার কি 15 মিটার। তো আর এইচ সম্বন্ধে আমরা সামনেও ডিটেলসে জানবো। তো দেখো এখানে আমরা যেটা বলতেছিলাম যে একটা বলকে সাপোজ আমরা অনুভূমিকের সাথে আলফা কোণে ভিনট বেগে নিক্ষেপ করছি, ঠিক আছে। ধরলাম আমরা এইভাবে নিক্ষেপ করছি, ঠিক আছে, V0 বেগে অনুভূমিকের সাথে হচ্ছে আলফা কোণে, ফলে বস্তুটা হচ্ছে একটা সার্টেন সময় যেয়ে হচ্ছে ধরলাম যে এরকম একটা জায়গায় যে পৌঁছাইছে বস্তুটা, ঠিক আছে, একটা সার্টেন সময় যে এরকম এই পয়েন্টে পৌঁছাইছে। তো এই যে আমরা এই শেপটা পাইছি এটা হচ্ছে একটা পরাবৃত্ত, ঠিক আছে। এটা আমরা ম্যাথে আরও ডিটেলসে জানবো। আপাতত ফিজিক্সে এতটুকু মনে রাখি যে প্রাসের গতি অবশ্যই কি হয়, পরাবৃত্তাকার হয়, ঠিক আছে। প্রাসের গতি হচ্ছে পরাবৃত্তাকার হয়। আচ্ছা, তো দেখো এখন আমি সাপোজ মনে করো চিন্তা করলাম এই পার্টিকুলার একটা পয়েন্ট, এটা আমি ধরলাম ধরো ও বিন্দু, এটা একটা সাপোজ একটা পয়েন্ট ধরলাম পি বিন্দু, ঠিক আছে। এই পার্টিকুলার পয়েন্টে বেগটা কত হবে, এই পার্টিকুলার পয়েন্টে কি বেগটা অবশ্যই নিচের দিকে পড়তেছে, তো ধরলাম যে এই বেগটা এই বরাবর আছে, ঠিক আছে, মানে অবশ্যই স্পর্শক বরাবর। এই পরাবৃত্তের যেই বিন্দুতে আমরা বেগটা নির্ণয় করব
সেই বিন্দুর স্পর্শক বরাবর হচ্ছে আমাদের বেগের দিকটা হবে। ঠিক আছে, ধরলাম এই বেগটা হচ্ছে ভি। ঠিক আছে, এই বেগটা ভি। তো এখানে একটা জিনিস দেখো যে এই ভি বেগটার অবশ্যই ভি বেগটা কি এই দিকে ক্রিয়াশীল, এটার অবশ্যই একটা কি, আচ্ছা এই ভি নট বেগটা যেহেতু আমার আলফা কোণে ক্রিয়াশীল, তাই না, এটার কি একটা অনুভূমিক বরাবর একটা উপাংশ থাকবে আর উলম্ব বরাবর একটা উপাংশ থাকবে। তো ধরলাম আমাদের অনুভূমিক বরাবর উপাংশটা হচ্ছে ভি নট কজ আলফা। ঠিক আছে, ধরে নেওয়ার কিছু নেই, এটা আসলেও ভি নট কজ আলফা, তোমরা যদি ভেক্টর ভালো মতো পড়ে থাকো বুঝে যাবে। আর উলম্ব বরাবর উপাংশটা কি, ভি নট সাইন আলফা। আচ্ছা, এখন এই যে ভি বেগটা, এই ভি বেগটাও তো একটা ইনক্লাইন্ড, মানে কি, মানে একটা, এটা কি স্ট্রেইট বেগ আমরা বলতে পারবো, এটা কি একটা ইনক্লাইন্ড বেগ না, ইনক্লাইন্ড ভেলোসিটি। তো এটারও কি একটা উপাংশ থাকবে। তো ধরলাম এইটার হচ্ছে এই বরাবর উপাংশ, এটা ধরলাম আমার আচ্ছা ধরলাম এইটা হচ্ছে আমার উলম্ব উপাংশ, আর এটা ধরলাম আমি এই বরাবর ধরলাম আমি হচ্ছে, যদিও এটা এভাবে আরেকটু ভালো মতো আমি দেখাই। আচ্ছা দেখো, ধরলাম আমাদের এরকম প্রাসের গতিটা আছে, এই বিন্দুতে আমার বেগটা থাকবে একদম স্পর্শক বরাবর। ঠিক আছে, তো স্পর্শক বরাবর যেহেতু থাকতেছে, এর একটা কি থাকবে, এর একটা হচ্ছে অনুভূমিক আর কি উলম্ব উপাংশ থাকবে। ঠিক আছে, তো ধরলাম এটা এই বরাবর আমার হচ্ছে অনুভূমিক উপাংশটা আছে, আর এই বরাবর আছে আমার উলম্ব উপাংশটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভি। তো এটা কি হবে বলো তো, এই কোণটা যদি আমি থিটা ধরে নিই, কোন কোণটা বুঝতে পারছো, আমি যদি আর একটু ক্লিয়ারলি দেখাই, ঠিক আছে, ধরলাম এরকমই, যদিও একটা প্রাসের বেগ। ঠিক আছে, এই যে এই বেগটা, এই যে এই রেখা, এই যে এটা ধরলাম আমি, ধরো বি। ঠিক আছে, এটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা আমি ধরলাম ধরো সি। ঠিক আছে, এই যে তোমার পিসি আর হচ্ছে পিবি রেখার মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার থিটা। ঠিক আছে, তো এটা যদি থিটা হয়, এটা কি হবে বলো তো, এটা হবে আমার ভি কস থিটা, আর এই বরাবর আমার কি হবে, ভি সাইন থিটা। ওকে, আমি একটু পরাবৃত্ত লেখাটা মুছে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এই বরাবর আমার কী বেগ ছিল, এই বরাবর ছিল আমার ভি কস থিটা, আর এই বরাবর ছিল কি আমার, এই বরাবর ছিল হচ্ছে আমার ভি সাইন থিটা, আর এটা হচ্ছে আমার ভি। আচ্ছা ঠিক আছে, যেহেতু এই ভিটাও আমার একটা ইনক্লাইন বেগ, তো এটারও একটা কি অনুভূমিক আর উলম্ব উপাংশ থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ধরি যে এটা কি পি বিন্দু না, একদম ও বিন্দু, ইনিশিয়াল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, ঠিক আছে, এতটুকু দূরত্ব হচ্ছে আমার এক্স। ওকে, আর এই বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে ওয়াই। ঠিক আছে, এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমার ওয়াই। আর ভি কস থিটা কোনটা বলো তো, ভি কস থিটা কিন্তু এই যে এইটা, আমি যদি একটু ভিন্ন কালি দিয়ে দেখাই, এই যে নীলটা হচ্ছে আমার ভি কস থিটা। ঠিক আছে, এখানেও ধরো এই যে নীল কালার অ্যারো দিয়ে যে লাইনটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ভি সাইন থিটা, এটা হচ্ছে আমার ভি। ঠিক আছে, আর আমি যদি এটা আরেকটা কালি দিয়ে দেখাই, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার
এই যে হলুদ কালারের ডিস্টেন্সটা হচ্ছে আমার কি, এই পিবি ডিস্টেন্সটা তুমি বলতে পারো এটা কি আমার ওয়াই। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা এটাকে উপাংশে ভাগ করে ফেলছি। এখন দেখো আমরা কি বলছিলাম যে প্রাসের এক্স অক্ষ বরাবর হচ্ছে কোনো ত্বরণ নাই, ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ আছে, সেটা হচ্ছে আমার মাইনাস জি, মানে জি আর কি, যেহেতু প্রাসকে আমরা উলম্ব দিকে নিক্ষেপ করছি তাই মাইনাস জি। তো আমরা ধরলাম যে এই পি সময় পর্যন্ত, মানে পি বিন্দু পর্যন্ত আমাদের সময় লাগে টি। ঠিক আছে, তো তোমরা ওই যে 9-10 যেই ম্যাথগুলো করছো না, ধরো একটা বস্তু ইউ আদি বেগে যাচ্ছে, একটা সার্টেন সময় পর তার বেগ হলো, একটা সার্টেন সময় টি পরে তার বেগ হলো ভি। এখানেও সেম, একটা বস্তুকে আমি অনুভূমিকের সাথে সাপোজ আলফা কোণে ভি নট বেগে নিক্ষেপ করলাম, একটা সার্টেন সময় পরে, একটা সার্টেন সময়টা হচ্ছে আমার টি, তার বেগ হলো ভি। সেই ভিটা আমরা কিভাবে নির্ণয় করব, আসলে আমরা দেখি ভিটা কিভাবে নির্ণয় করব। তার আগে আমরা এতক্ষণ যা যা লিখছি তার একটা যদি সংক্ষেপে পরিচয় দিয়ে নিই। দেখো এখানে আমার ভি নটটা কী বলতো, ভি নটটাকে বলা হচ্ছে নিক্ষেপণ কোণ। ঠিক আছে, ভি নটটা হচ্ছে নিক্ষেপণ বেগ, সরি কোণ না। আচ্ছা, আলফাটা কি, নিক্ষেপণ কোণ। আচ্ছা, তারপরে টি হচ্ছে একটা সময়। আচ্ছা, টি হচ্ছে আমার সময়। ভি কি, টি সময় পর প্রাপ্ত বেগের, টি সময় পর প্রাপ্ত বেগ। ঠিক আছে, ভি হচ্ছে টি সময় পর প্রাপ্ত বেগ। আচ্ছা, থিটা, থিটার পরিচয়টা কি বলতো, থিটা হচ্ছে টি সময় পর প্রাপ্ত বেগের আনুভূমিকের সাথে কোণ। ঠিক আছে, টি সময় পর প্রাপ্ত বেগের, এই কথাগুলোর সাথে এই চিত্রগুলো তোমরা যদি একটু সুন্দর করে মিলায় দেখো, আবার আমার ভিডিওগুলো যদি ভালো মতো ফলো করো, আমার কথাগুলো যদি ভালো মতো ফলো করো, তাহলে বুঝবা। ঠিক আছে, আনুভূমিকের প্রাপ্ত বেগের আনুভূমিকের সাথে কোণ। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এরপরে হচ্ছে এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই কী বলতো, টি সময় পর অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব। টি সময় পর অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব। আচ্ছা, আর ওয়াই কি, টি সময় পর অতিক্রান্ত উলম্ব দূরত্ব। ওকে, টি সময় পর অতিক্রান্ত উলম্ব দূরত্ব, আর এক্স হচ্ছে টি সময় পর অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব। তো পরিচয়গুলো আমরা জেনে গেছি। এখন আমাদের কাজ কি, টি সময় পর যে আমরা বেগ ভি, এই জিনিসটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এবং এক্স আর ওয়াই এর মানটাও আমরা নির্ণয় করব। দেখো কীভাবে নির্ণয় করতে পারি। আমরা এখন জাস্ট ভুলে যাব যে আমরা এটাকে ভি নট আদি বেগে ছুটছি। এখন আমরা এই ভি নটটাকে হচ্ছে আমরা দুইটা একমাত্রিক বেগ হিসেবে চিন্তা করব। একটা এক্স অক্ষ বরাবর একমাত্রিক বেগ যেটা ভি নট কজ আলফা, আর একটা ওয়াই অক্ষ বরাবর একমাত্রিক বেগ ভি নট সাইন আলফা। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো যে আমি যদি শুধু অনুভূমিক চিন্তা করি, ঠিক আছে, দেখো আমি যদি শুধুমাত্র কি চিন্তা করব বলো তো, অনুভূমিক চিন্তা করতেছি অনলি। এখন আমরা চিন্তা করতেছি অনুভূমিক। যদি আমরা অনুভূমিক চিন্তা করি, অনুভূমিক বরাবর দেখো তো আমাদের আদি বেগটা কি, অনুভূমিক বরাবর আদি বেগ। ঠিক আছে, অনুভূমিক বরাবর আদি বেগ। ঠিক আছে, অনুভূমিক বরাবর আমাদের আদি বেগটা কি বলতো, অনুভূমিক বরাবর আমাদের আদি বেগটা হচ্ছে ভি নট কজ আলফা। ঠিক আছে, ভি নট কজ আলফা। আচ্ছা,
অনুভূমিক বরাবর আমাদের শেষ বেগটা কি বলতো? শেষ বেগটা হচ্ছে ভি কস থিটা, ঠিক আছে। এই যে এটা কিন্তু অনুভূমিকের সাথেই, ঠিক আছে। এই যে এটার এই বেগের এই যে ভি যে বেগটা, এটার অনুভূমিকের সাথে এই কোণটা তৈরি করছে, ঠিক আছে। তো অনুভূমিক বরাবর আমার শেষ বেগটা কি বলতো? অনুভূমিক মানে কিন্তু আমি এক্স অক্ষ বুঝাইতেছি না সবসময়, ঠিক আছে। অনুভূমিক মানে যে সবসময় এক্স অক্ষই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। এখানে যেমন এই যে এখানে যে ভি কস থিটা আমি লিখতেছি, কোথায়? এই যে এখানে যে ভি কস থিটা আমি লিখতেছি কি এক্স অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর না, এটা হচ্ছে এই যে ভিটা যে আমার টি সময় পরে যে আমরা একটা প্রাপ্ত বেগ ভি পাইছি সেইটার অনুভূমিকের সাথে কোণ হচ্ছে, সেইটার অনুভূমিকের সাথে বেগটা কি ভি কস থিটা, ঠিক আছে। তো সেইটাই আমি বলতেছি যে অনুভূমিক বরাবর আমার শেষ বেগটা হচ্ছে কি বলতো? ভি কস থিটা। আচ্ছা, এরপর আমাদের কি ত্বরণ। তো আমি আগেই বলছিলাম কি প্রাসের অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, ত্বরণ হচ্ছে 0। আর আরেকটা কি আছে বলো তো? সরণ, ঠিক আছে। অনুভূমিক বরাবর সরণ, আচ্ছা সরি, অনুভূমিক বরাবর হচ্ছে আমার সরণটা কি হবে বলো তো? আচ্ছা আমি এটা এই সাইডে লিখি। আচ্ছা অনুভূমিক বরাবর আমার দেখো সরণটা কি হবে? সরণটা কি হবে বলো তো? সরণটা হবে আমার এক্স, ঠিক আছে, এক্স। তো সিমিলার জিনিসটা যদি আমি উলম্ব বরাবর চিন্তা করি, সিমিলার জিনিস উলম্ব বরাবর, ঠিক আছে। উলম্ব বরাবর আমাদের আদিবেগ কি বলতো? উলম্ব বরাবর আমার আদিবেগ হচ্ছে ভি নট সাইন আলফা, ঠিক আছে, ভি নট সাইন আলফা। আচ্ছা উলম্ব বরাবর আদিবেগ হচ্ছে আমার ভি নট সাইন আলফা। শেষ বেগ কি? শেষ বেগ হচ্ছে ভি সাইন থিটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। শেষ বেগ হচ্ছে ভি সাইন থিটা। আচ্ছা এরপর আমাদের কি আছে বলতো? ত্বরণ। ত্বরণ কি বলতো? ত্বরণ হচ্ছে, ত্বরণ হবে কি মাইনাস জি। কেন মাইনাস জি বলতো? কারণ বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, বস্তুটা হচ্ছে কি অভিকর্ষের বিপরীতে যাচ্ছে না, এই কারণে হচ্ছে মাইনাস জি। আর সরণ হচ্ছে ওয়াই। উলম্ব বরাবর সরণ কি? অবশ্যই কি এটা টি সময় পরে, দুইটাই কি টি সময় পর, সরণ হচ্ছে আমার ওয়াই। আচ্ছা আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু পেয়ে গেছি এই বলটাকে যখন আমরা আলফা কোণে নিক্ষেপ করছি তার অনুভূমিক বরাবর আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ, উলম্ব বরাবর আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ সবই আমরা পেয়ে গেছি। এখন একটা জিনিস চিন্তা করো, আমাদের এখন কি এই প্রাসের গতিটাকে আমরা দুইটা একমাত্রিক গতিতে প্রকাশ করছি। এখন একটা জিনিস দেখো, আমরা কি জানি একমাত্রিক গতির ক্ষেত্রে এই সূত্রটা আমরা জানি না? দেখো তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অবশ্যই জানি। এখন আমরা কি করব? অনুভূমিক আর উলম্ব বরাবর এই সূত্রটা জাস্ট প্রয়োগ করে দিব, ঠিক আছে। দেখো আমি যদি লিখি অনুভূমিক বরাবর, দেখো অনুভূমিক বরাবর আমরা কি লিখতে পারি? ভি এর জায়গায় কি লিখতে পারি বলো তো? অনুভূমিক বরাবর ভি এর জায়গায় আমি লিখতে পারি, অনুভূমিক বরাবর ভি এর জায়গায় আমি কি লিখতে পারি বলো তো? ভি এর জায়গায় আমি লিখতে পারি ভি কস থিটা, ভি কস থিটা, ঠিক আছে, ভি কস থিটা। অনুভূমিক বরাবর ভি এর জায়গায় আমি লিখব কি ভি কস থিটা। আর ইউ এর জায়গায় কি লিখবো বলো তো? ভি নট কজ আলফা, ঠিক আছে, ভি নট কজ আলফা। আচ্ছা একটা জিনিস দেখো, প্লাস এটি, এ কি জিরো না? এ জিরো, তাহলে এটা লেখার দরকার আছে? লেখার দরকার নেই। তার মানে কি অনুভূমিক বরাবর আমার ভি কস থিটা হবে ভি নট কজ আলফার সমান। আর উলম্ব বরাবর আমরা কি লিখতে পারি বলতো?
উলম্ব বরাবর আমি লিখতে পারি ভি সাইন থিটা, তাই না? সরি সাইন, হ্যাঁ ভি সাইন থিটা, হ্যাঁ ভি সাইন থিটা সমান, দেখো ভি সাইন থিটা সমান ভি নট সাইন আলফা, তাই না? ভি নট সাইন আলফা মাইনাস জিটি, ঠিক আছে, যেহেতু এ সমান মাইনাস। তো এই যে আমরা লিখছি, এইখান থেকে আমরা কি ভি নির্ণয় করতে পারবো না? ভিও নির্ণয় করতে পারবো, আলফাও নির্ণয় করতে পারবো। ভি কীভাবে নির্ণয় করবো বলো তো? এটা সাপোজ আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটা আমি সাপোজ 2 নম্বর সমীকরণ দিলাম। ভি কীভাবে নির্ণয় করবো? আমি যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করি, এখানে তোমার ধরো যে ভি নটের মান দেয়া থাকবে, বুঝছো? আলফার মানও দেয়া থাকবে প্রশ্নে, জি তো জানোই, টি দেয়া থাকবে, একটা সার্টেন সময় পরে বেগ জানতে চাবে। তার মানে কি তুমি ভি নট জানো, আদি বেগ জানো, কত কোণে নিক্ষেপ করছে এটা জানো, সময়ও জানো। তার মানে কি তুমি ভিও পাবা, তুমি হচ্ছে থিটাও পাবা, ঠিক আছে? তো এখানে তুমি যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে এটা যদি রুট করে দাও, তাহলে তুমি ভি এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে? আর ভি এর একটা মান পাবা। আর যদি তুমি 2/1 করো, ঠিক আছে, তাহলে তুমি থিটার মানটা পাবা, ঠিক আছে? থিটার মানটা কীভাবে পাবা? ট্যান ইনভার্স করে পাবা। এই যে সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা করে ট্যান ইনভার্স করে একটা মান পাবা, তো সেটা হবে আমাদের কোণ, ঠিক আছে? তো আমাদের প্রশ্ন যদি এই ধরনের ম্যাথ আসে আমরা কিন্তু পারবো। তো আজকে আমরা ম্যাথ দেখবো না, আজকে আমরা হচ্ছে প্রাসের এই সূত্রগুলো কীভাবে আসছে এই জিনিসগুলো দেখবো। ম্যাথ আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। আচ্ছা, তো এই সূত্রটা আমাদের কখন লাগে বলো তো? যখন একটা নির্দিষ্ট সময় টি পরে, একটা নির্দিষ্ট টি সময় পর প্রাসের বেগ আর প্রাসটা কোন দিকে গেছে এটা জানতে চাবে, ঠিক আছে? এখন একটা নির্দিষ্ট সময় পর প্রাসের দূরত্ব যদি জানতে চাই, আমরা যখন একমাত্রিক গতি অঙ্ক করছি, একটা নির্দিষ্ট সময় পরে বস্তুর দূরত্ব কিভাবে নির্ণয় করতাম মনে আছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করছিলাম না, মনে আছে? 9, 10 কিন্তু আমরা অনেক ম্যাথ করছি। যখন একটা নির্দিষ্ট সময় পরে একটা বস্তুর দূরত্ব, এখন আমার একটা নির্দিষ্ট সময় পর বস্তুর দূরত্ব যদি আমরা এইভাবে নির্ণয় করি, একটা নির্দিষ্ট সময় পর একটা প্রাসের দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, মানে প্রাসের দূরত্ব বলতে ধরো যেই বস্তুটাকে আমরা এইভাবে নিক্ষেপ করছি আলফা কোণে, সেইটা একটা নির্দিষ্ট সময় টি পর কত দূরত্ব অতিক্রম করে। এখন এখানে কি প্রাসের গতি যেহেতু দ্বিমাত্রিক, তার মানে এখানে কি আমরা দুইটা দূরত্ব পাবো। একটা কি, একটা হচ্ছে অনুভূমিক দূরত্ব, একটা উলম্ব দূরত্ব। অনুভূমিক দূরত্বটা কি এক্স, উলম্ব দূরত্বটা কি ওয়াই। তো সিমিলারলি আমরা যেটা লিখব অনুভূমিক দূরত্ব, ঠিক আছে? অনুভূমিক দূরত্ব, ঠিক আছে? এখন আমাদের সূত্রটাকে আমরা কি সেম ওই সূত্রটা ইউজ করব যেটা আমরা একমাত্রিকের ক্ষেত্রে ইউজ করছিলাম। অনুভূমিক দূরত্ব আমাদের কি ছিল? এক্স। এক্স সমান কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ কি? ইউ হচ্ছে তোমার ভি নট কজ আলফা, তাই না? ইউ হচ্ছে ভি নট কজ আলফা। ইউ কি? ইউ হচ্ছে ভি নট কজ আলফা। এক্স হচ্ছে ভি নট কজ আলফা, ভি নট কজ আলফা টি, ঠিক আছে? এখন দেখো তো প্লাস হাফ এটি স্কোয়ার ছিল, এ যেহেতু 0 তার মানে আর এটা আমাদের লেখার দরকার নেই। আচ্ছা, আর ওয়াই, ওয়াই কী হবে বলো তো? ওয়াই হবে আমার ভি নট সাইন আলফা, যেহেতু ইউ কি ভি নট সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তো যখন আমাকে বলবে যে একটা বস্তু অনুভূমিক বরাবর কত দূরত্ব গেছে, তখন আমরা এক্স সমান ভি নট কজ আলফা টি দিয়ে বের করে ফেলবো। যদি বলে উলম্ব বরাবর কত গেছে, তখন এইভাবে বের করবো, ঠিক আছে? যদি বলে যে লব্ধি দূরত্ব কত, তখন আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দেবো। প্রশ্ন আমাদের যেরকম চাই আমরা ওইভাবে করবো। এই ধরনের ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এখন একটা জিনিস দেখো যে আমাদের এই যে এই স্লাইডটা যদি আমরা একটু দেখি, এই স্লাইডে দেখো আমাদের একটা বলছে কি প্রাসের গতিপথের সমীকরণ ওয়াই সমান এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা, ঠিক আছে? এটা হচ্ছে একটা পরাবৃত্তাকার সমীকরণ, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু সামথিং এক্স স্কোয়ার, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। তো আমরা এই সূত্রটা যদি আনতে চাই, এটা হচ্ছে প্রাসের গতিপথের সমীকরণ। এই সূত্রটা দেখো আমরা কীভাবে আনতে পারি। এখানে দেখো
তোমার এক্স সমান কি ভি নট কজ আলফা টি না, এখান থেকে আমি টি লিখলাম। টি কি লিখতে পারি বলো তো? টি লিখতে পারি এক্স বাই ভি নট কজ আলফা। ওকে, এই টি এর মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে দেখো আমরা কি লিখতে পারি, ওয়াই সমান ভি নট সাইন আলফা ইন্টু এক্স বাই ভি নট কজ আলফা, তাই না, মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, তো দেখো এখানে দেখো ভি নট কাট যদি কেটে দেই, সাইন আলফা বাই কজ আলফা আমার হবে কি ট্যান আলফা, আমরা লিখতে পারি কি এক্স ট্যান আলফা। ঠিক আছে, মাইনাস যা আছে তাই। ঠিক আছে, হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তোমরা এই সূত্রটাও ডিরেক্ট পরীক্ষায় ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা সূত্র আছে এখানে, এক্স ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। এর আগে আমাদের কি আর কি এই জিনিসটা বুঝতে হবে। এখন দেখো আমরা আর জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো একটা বস্তুকে আমি সাপোজ ভি নট আদি বেগে আলফা কোণে নিক্ষেপ করলাম অনুভূমিকের সাথে। তো বস্তুটা এইরকম একটা দূরত্বে যেয়ে আলটিমেটলি তো একটা দূরত্বে যায় পড়বে, তাই না। এই বস্তুকে যদি আমি একটা পাথরকে যদি ঢিল মারি, একটা পাথরকে ঢিল মারলে ওই পাথরটা কি এরকম একটা গতিপথ করে আলটিমেটলি কি ভূমিতে যেয়ে পড়বে। এই আদি বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমার আর। আর এটা কি একটা সার্টেন হাইট পর্যন্ত উঠবে। ঠিক আছে, অবশ্যই একটা কি সার্টেন উচ্চতা পর্যন্ত উঠবে। এই উচ্চতাটা হচ্ছে আমার কি ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, আর হচ্ছে আর কেবল অনুভূমিক পাল্লা, আর এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, তো আর আর এইচ এর মানটা আমরা কীভাবে পাবো। এখন দেখো এই সর্বোচ্চ উচ্চতা উঠতে আমাদের একটা সময় লাগে। ঠিক আছে, আমরা ধরলাম সেই সময়টা হচ্ছে T1। ঠিক আছে, আর এখান থেকে নামতে একটা সময় লাগে T2। তো তোমরা অবশ্যই 19 এই ধরনের ম্যাথ করছো, একটা বস্তুকে যখন আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তখন কি সেটা অভিকর্ষের টানে নিচে পড়ে আসে। সেক্ষেত্রে কি উড্ডয়নকাল আর পতনকাল সবসময় সমান হয়। প্রাসের ক্ষেত্রেও কথাটা সেম। এই যে আমার বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় লাগে নামতেও ঠিক একই সময় লাগবে। তার মানে আমরা কি লিখতে পারি, T1 সমান সমান T2 লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করো, এই সর্বোচ্চ উচ্চতাটা কি এইচ, এটা কি আমাদের কি ওয়াই, একটা T1 সময় পরে ওয়াই, তাই না, T1 সময় পর ওয়াই। এখন একটা জিনিস চিন্তা করো যে সর্বোচ্চ উচ্চতায় আমাদের যে বেগ সেটা কি জিরো হয় না। তোমরা 19 পড়ছো, সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে জিরো। তো এটাকে যদি সাপোজ আমরা ধরো ভি নট আদি বেগে ছুটছি। ঠিক আছে, ভি নট আদি বেগে আলফা কোণে ছুটছি। ঠিক আছে, তো এই পয়েন্টে আমার বেগ কি, এই পয়েন্টে আমার বেগ হবে শূন্য। ঠিক আছে, এই পয়েন্টে আমার বেগ কি হবে বলো তো, শূন্য। আসলে বেগ শূন্য না বলে বলা উচিত বেগের উলম্ব বরাবর যে উপাংশ সেটা হচ্ছে শূন্য, তাই না, কারণ আমার কি উলম্ব দূরত্ব নিতেছি, তার মানে কি উলম্ব বরাবর উপাংশ লাগবে, তাই না। তো বেগ হচ্ছে আমার এই বরাবর হচ্ছে আমার শূন্য। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, ধরো আমার বেগটা কি একদম স্পর্শক বরাবর থাকবে। একদম স্পর্শক বরাবর যদি আমরা চিন্তা করি, বেগটা থাকবে এই বরাবর। ঠিক আছে, একদম হচ্ছে 0 ডিগ্রি কোণে থাকবে। ঠিক আছে, যেহেতু 0 ডিগ্রি কোণে থাকবে তো আমরা কি সাইন 0 হইতো ভি সাইন 0, তো আলটিমেটলি কি তোমার এটা 0 হবে। ঠিক আছে, তার মানে আমরা কি লিখতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ, ঠিক আছে, উপাংশ হবে তোমার ভি সাইন 0 ডিগ্রি, যেটা হচ্ছে আমার 0। আর অনুভূমিক উপাংশ কী হবে, অনুভূমিক উপাংশ হবে ভি কস 0 বা ভি। তো অনুভূমিক উপাংশটা আমাদের দরকার নেই। আচ্ছা, তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ হচ্ছে আমার হচ্ছে তোমার কি 0। আচ্ছা, এখানে T1 পরিচয়টা কি, T1টা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। সর্বোচ্চ উচ্চতায় উঠতে
সময়। আচ্ছা, আর T2টা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময়, সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময়, এটা কি আমার T2। আচ্ছা, এখন দেখো আমরা কি লিখতে পারি, এই সর্বোচ্চ উচ্চতায় বেগ যেহেতু 0, আমরা এখান থেকে একটা সূত্র দ্বারা করাইতে পারি। দেখো আমরা এরকম লিখতে পারি না, দেখো যে 0 সমান এই বরাবর আমার কি আছে, এই বরাবর আমার আছে V0 sin আলফা, আর এই বরাবর আছে আমার V0 cos আলফা। তো একটা জিনিস দেখো, সর্বোচ্চ উচ্চতায় যেহেতু বেগ 0, আমরা কি লিখতে পারি বলো, 0 সমান V0 sin আলফা মাইনাস জি T1, তাই না? এখান থেকে T1 সমান আমরা কি লিখতে পারি বলো তো, T1 সমান আমরা লিখতে পারি V0 sin আলফা বাই ধরো জি। T1টা কি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, তো সর্বোচ্চ উচ্চতা থেকে নামতেও একই সময় লাগবে, তার মানে এটা সমান আমরা T2ও বলতে পারি। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এই সূত্রটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে T1 আর T2 দুইটাই কার সমান, দুটাই হচ্ছে আমার V0 sin আলফা বাই জি এর সমান। ঠিক আছে, এই বক্স করার সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এখন তো দেখো সর্বোচ্চ উচ্চতায় যাইতে আমার কি সময় লাগতেছে, V0 sin আলফা বাই জি। এখন সর্বোচ্চ উচ্চতাটা কি, আমরা সর্বোচ্চ উচ্চতাটা আমরা ধরছি এইচ। তো সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়, তো দেখো আমরা এইচের সমীকরণটা কি লিখতে পারি, দেখো এটা কিন্তু আমাদের ওই স্লাইডেও ছিল, এই যে দেখো, এই যে তোমার হচ্ছে কি, আচ্ছা আমাদের বিচরণ কাল দেয়া আছে, আচ্ছা সমস্যা নেই, আমরা এটা জানবো। আচ্ছা দেখো সর্বোচ্চ উচ্চতাটা আমাদের কি হবে বলো তো, সর্বোচ্চ উচ্চতা এইচ সমান কি হবে বলো তো, এইচ সমান আমাদের কি হবে বলো তো, V0 sin আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না? V0 sin আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই যে। তো V0 sin আলফার মান কি, 0। V0 sin আলফার মান যেহেতু 0 ইন্টু টি এর জায়গায় কি বসাবো, T1। ঠিক আছে, টি এর জায়গায় T1, তো এরপরে কি লিখবো, যে মাইনাস হাফ জি T1 স্কোয়ার। ঠিক আছে, হাফ জি T1 স্কোয়ার, তাই না? আচ্ছা দেখো তার মানে কি 0 ইন্টু T1 আমরা লিখতে পারি 0। তো এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে এইচ, ঠিক আছে, এইচ সমান, ঠিক আছে, এইচ সমান আমরা কি লিখতে পারি, যে এইচ সমান আমরা লিখতে পারি আচ্ছা আচ্ছা সরি একটু ভুল হয়েছে, আমি বলি কোন জায়গায় আমি ভুলটা করছি। এখানে 0 ইন্টু T1 তো আমরা সর্বোচ্চ উচ্চতায় বেগের যে উলম্ব উপাংশ, মানে কি সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে যেই বেগ, কিন্তু এটা কি আমাদের সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে বেগটা আমাদের লাগে, আমাদের কি লাগে এখানে আদি বেগ লাগে, আদি বেগের উলম্ব উপাংশটা লাগে। তো আদি বেগের উলম্ব উপাংশ আমাদের কি ছিল, আদি বেগের উলম্ব উপাংশ আমাদের কি ছিল, V0 sin আলফা ছিল না, V0 sin আলফা ইন্টু হবে আমার টি, ঠিক আছে, বা T1। আমি একটু একদম ফ্রেশ করে লিখি, দেখো আচ্ছা দেখো আমাদের কি সর্বোচ্চ উচ্চতা যখন আমরা নির্ণয় করব তখন কিন্তু আমাদের ওটা আবার 0 চিন্তা করা যাবে না, আমাদের তো আদি বেগটা নিতে হবে, তাই না? তো আদি বেগটা আমাদের কি ছিল, আদি বেগটা ছিল আমার V0 sin আলফা T1। ঠিক আছে, V0 sin আলফা T1
এইটা ছিল আমার সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, তো দেখো এখন আমরা যেটা করব যে ভি নট সাইন আলফা থাকলো, T1 জায়গায় T1 মানটা বসাই দিই। T1 মানটা যদি বসাই দিই এটা কি হবে বলো তো? ভি নট সাইন আলফা বাই জি, ঠিক আছে, মাইনাস হাফ জি, যদি স্কোয়ার করে দিই ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার। এখান থেকে তুমি যদি জাস্ট এক লাইন ক্যালকুলেশন করো তুমি এই রাশিটা পাবা। ঠিক আছে, এইচ সমান সমান কী পাবা? এইচ সমান সমান পাবা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতার সূত্র। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের দেখো ওই স্লাইডে দেওয়া আছে, এই যে কোথায়, এই যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমরা পাইছি। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? এখন আমাদের বিচরণকাল নির্ণয় করতে হবে। বিচরণকাল জিনিসটা কি? বিচরণকাল জিনিসটা হচ্ছে কিছুই না, বিচরণকাল জিনিসটা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে যতটুকু সময় লাগে। ওকে, বুঝতে পারছো জিনিসটা? মানে আমরা বস্তুটাকে এই জায়গা থেকে নিক্ষেপ করছি, একদম এই পয়েন্টে পৌঁছাইতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে আমার বিচরণকাল। তো বিচরণকাল কি হবে বলো তো? বিচরণকাল হবে T1 + T2, তাই না? বিচরণকাল টি হবে T1 + T2। তো এটাকে আমরা কি লিখতে পারি? T1 ছিল ভি নট সাইন আলফা বাই জি, T2ও সেম, তো দুইটাকে যোগ করে দিলে 2 ভি নট সাইন আলফা বাই জি। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিচরণকালের সূত্র। ঠিক আছে, এটা কিসের সূত্র? বিচরণকালের সূত্র, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের লাস্ট যেটা সূত্র সেটা হচ্ছে আর বা অনুভূমিক পাল্লা বা অনুভূমিক দূরত্ব, যেটাই বলো না কেন, অনুভূমিক দূরত্ব। ঠিক আছে, বা পাল্লা। আর সমান আমাদের কি হবে বলো তো? আর কি? আর হচ্ছে অনুভূমিক, যেহেতু এটা কি একটা এক্স সম্বলিত রাশি। ঠিক আছে, এক্স সম্বলিত রাশি, তো এক্স আমাদের কি ছিল দেখো, ভি নট কজ আলফা ইন্টু টি। তো লিখে ফেলো ভি নট কজ আলফা ইন্টু টি। ঠিক আছে, ভি নট কজ আলফা, ঠিক আছে, ভি নট কজ আলফা ইন্টু কী লিখবা বলো তো? টি সমান আমরা কী লিখবো বলো তো? টি সমান আমরা লিখবো ক্যাপিটাল টি। কেন ক্যাপিটাল টি বলো তো? কারণ আমাদের আর দূরত্ব অতিক্রম করতে কি পুরা বিচরণকাল সময় লাগতেছে না, এই কারণে আমাদের ক্যাপিটাল টি লিখতে হবে। ঠিক আছে, তো এখন জাস্ট ক্যাপিটাল টি এর মান বসায় দাও, ভি নট কজ আলফা ইন্টু 2 ভি নট সাইন আলফা বাই জি। ঠিক আছে, তো এখান থেকে এরকম লেখা যাবে যে 2 ভি নট কজ আলফা সাইন আলফা বাই জি। ঠিক আছে, ভি নট স্কোয়ার হবে 2 ভি নট স্কোয়ার কজ আলফা সাইন আলফা বাই জি। তো 2 কজ আলফা সাইন আলফা বা 2 সাইন আলফা কজ আলফা, এটাকে বলে সাইন 2 আলফা। ঠিক আছে, এটা ত্রিকোণমিতির একটা সূত্র। ঠিক আছে, আমি লিখে দিব না। তো এইভাবে যদি আমি লিখতে পারি, এইভাবে লিখতে পারি ভি নট স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ঠিক আছে, যেখানে আমার কি সাইন 2 আলফা সমান হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা। ঠিক আছে, আচ্ছা, তো এটাই কিসের সূত্র? আমার আর এর সূত্র, অনুভূমিক পাল্লার সূত্র। ঠিক আছে, এটাও আমাদের মনে রাখতে হবে, অনুভূমিক পাল্লার এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন একটা জিনিস দেখো, অনুভূমিক পাল্লা কখন সর্বোচ্চ হবে? মানে অনুভূমিক পাল্লার একটা সর্বোচ্চ মান আছে না? ধরো আমি একটা বস্তুকে আলফা কোণে ভি নট বেগে নিক্ষেপ করলাম, সেটা সর্বোচ্চ কত দূর যেয়ে পৌঁছাবে, সেই সর্বোচ্চ মানটা কখন হবে? তো এখানে দেখো আমাদের কি ভি নট স্কোয়ার কিন্তু ফিক্সড, আদিবেগ কিন্তু চেঞ্জ হবে না। আদিবেগ চেঞ্জ করলে অবশ্যই মান চেঞ্জ হবে, কিন্তু আদিবেগ তো একটা বস্তুর ফিক্সড থাকে, তাই না? তো আদিবেগ ফিক্সড, জি এর মানও ফিক্সড। তার মানে কি আর ম্যাক্সিমাম হবে যখন কি সাইন 2 আলফা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে,
আর সাইন টু আলফার ম্যাক্সিমাম মান কত বলো তো? সাইন টু আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে আমার 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? 2 আলফা সমান 90 ডিগ্রি, অতএব আলফা সমান কি 45 ডিগ্রি। তো আলফা যখন 45 ডিগ্রি তখন কি অনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে, তখন কি হবে বলো তো? আর হবে ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আর ম্যাক্সের মানটা কি হবে? কিছুই না, আর ম্যাক্সের মানটা হবে জাস্ট ভি নট স্কোয়ার বাই জি, ঠিক আছে, ভি নট স্কোয়ার বাই জি। আচ্ছা, আর ম্যাক্সের মানটা হবে কি ভি নট স্কোয়ার বাই জি। তাহলে দেখো আমরা এখানের সবগুলো সূত্রই অলমোস্ট প্রমাণ করে ফেলছি। এই দেখো আমাদের সর্বাধিক উচ্চতা এইচ সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2 জি, এটা আমরা প্রমাণ করছি। 2 ভি নট সাইন আলফা বাই জি, বিচরণকাল প্রমাণ করছি, ঠিক আছে। আর প্রমাণ করছি, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে প্রয়োজনীয় সমান টি প্রমাণ করছি, এইটাও প্রমাণ করছি। দেখো এক্স টেন আলফা সমান এই যে এই রাশিটা আমরা প্রমাণ করছি না, এই যে এই রাশিটাও আমরা প্রমাণ করছি, ঠিক আছে। এখন এই জিনিসটা কিভাবে আসলো? ওয়াই সমান এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই আর। এইটা যদি আমি একটু সংক্ষেপে দেখাই, এখানে দেখো এটা খুব একটা কঠিন না। এখানে যদি দেখাই আমাদের সূত্রটা কি ছিল? ওয়াই সমান এক্স টেন আলফা, সূত্রটা কী ছিল? এক্স টেন আলফা মাইনাস হাফ জি ভি নট জি বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইন্টু এক্স স্কোয়ার। এক্স টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা, ঠিক আছে। তো দেখো এখানে আমরা এই রাশিটার দিকে একটু তাকাই, এটাও কি আমার আর এর মান, তাই না? আর এর মান তো এটা ভি নট স্কোয়ার সাইন টু আলফা বাই জি। এখান থেকে দেখো 2 ভি নট স্কোয়ার কজ আলফা, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? দেখো এই লাইনটা থেকে আমরা এরকম লিখতে পারি না? এই লাইনটা থেকে আমরা দেখো এই যে এই লাইনটা থেকে আমরা এরকম লিখতে পারি না? দেখো তো 2 ভি নট স্কোয়ার কজ আলফা, এইটা সমান হচ্ছে আমার আর জি বাই সাইন আলফা, ঠিক আছে, আর জি বাই সাইন আলফা। তো দেখো এখন আমরা আর জি বাই সাইন আলফা মানটা বসাই দিব। এক্স টেন আলফা, ঠিক আছে, মাইনাস জি এক্স স্কোয়ার থাকলো 2, দেখো 2 ভি নট স্কোয়ার কজ আলফা, 2 ভি নট স্কোয়ার কজ আলফার জায়গায় আমরা আর জি বাই সাইন আলফা বসাইলাম। আমাদের আরেকটা এক্সট্রা কজ আলফা আছে, ঠিক আছে। তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে জিনিসটা বুঝবা, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা দেখো এরকম লিখতে পারি এক্স টেন আলফা, ঠিক আছে, মাইনাস দেখো এখান থেকে আমাদের কিছু জিনিস কাটাকাটি যায়, আমি যদি একটু লিখি এরকম লিখতে পারি জি এক্স স্কোয়ার বাই কী লিখতে পারি বলো তো? আর জি কট আলফা লিখতে পারি, তাই না? আর জি কট আলফা, ঠিক আছে। তো এখান থেকে দেখো জি জি কাটাকাটি যাচ্ছে, জি আর জি আমরা কেটে দিই, জি জি যদি কেটে দিই তাহলে আমার কি লিখতে পারি? এক্স টেন আলফা, ঠিক আছে, এক্স টেন আলফা মাইনাস কি লিখতে পারি বলতো? আচ্ছা হ্যাঁ, এক্স টেন আলফা মাইনাস এক্স স্কোয়ার টেন আলফা বাই আর, ঠিক আছে, 1 বাই কট আলফা সমান টেন আলফা। এখন যদি আমরা এক্স টেন আলফা কমন নিই, দেখো এক্স টেন আলফা যদি কমন নেই, এক্স টেন আলফা যদি কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? 1 মাইনাস এক্স বাই আর। তো এটাকেও আমরা ওয়াই হিসেবে মনে রাখতে পারি চাইলে, ঠিক আছে, এটাকেও আমরা ওয়াই হিসেবে মনে রাখতে পারি। ওকে, তাহলে দেখো এই যে এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই, এটার প্রমাণটা আমরা করছি। এখন আরেকটা আছে কি টেন আলফা সমান 4h বাই আর। এটা কীভাবে আসছে? কিছুই না, এটা আরও সহজ, ঠিক আছে। এইটা আমরা যেটা করব, এই যে আমরা দেখো এইচ আর আর পাইছি না? দেখো একটা জিনিস, আমি এইচ বাই আর যদি করি, দেখো এখানে যদি আমি এইচ বাই আর করি, এখানে আমি দেখাই দিই এইচ বাই আর সমান আমরা কি লিখতে পারি বলো তো? এইচ বাই আর আমরা লিখতে পারি দেখো ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g
ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার সাইন 2 আলফার মান কী বলছিলাম 2 সাইন আলফা কজ আলফা, তাই না? একবারই লিখে দিই 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই জি, তাই না? এখন দেখো এই যে এই জি আর এই জি কাটা, এই জি আর এই জি যদি কাটা হয় এই ভি নট স্কোয়ার কাটা, ঠিক আছে? দেখো এই সাইন আলফা আর এখানে একটা সাইন আলফা হয়ে কি এই সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা কী হবে টেন আলফা, ঠিক আছে? তো এখান থেকে যদি জাস্ট আমরা একটু এক লাইন ক্যালকুলেশন করি আমরা এরকম লিখতে পারবো, বুঝছো? তোমরা এটা বাসে অবশ্যই করে দেখবা, ঠিক আছে? টেন আলফা সমান 4h/r আসবে। জাস্ট h/r করে একটু জাস্ট সিম্পল যদি ক্যালকুলেশন করো, আর অবশ্যই যে সাইন 2 আলফা সমান 2 সাইন আলফা কজ আলফা এটা যদি ইউজ করো করলেই দেখবা যে টেন আলফা সমান 4h/r, এই জিনিসটা হচ্ছে তোমরা বের করতে পারবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা প্রাসের গতি সম্বন্ধে আইডিয়া পাইছো এবং একমাত্রিক গতির সাথে প্রাসের গতির কী রকম পার্থক্য আর প্রাসের গতির সমীকরণগুলো আমরা কিভাবে দেখাইলাম, সমীকরণগুলো কিভাবে আসছে, প্রাসের অনুভূমিক পাল্লা, সর্বাধিক উচ্চতা, বিচরণকাল, এই রিলেটেড আইডিয়া পাইছো। তো নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।